শুনছো আমি প্রেগনেন্ট। কথাটা বলার সাথে সাথে একটা শক্তপোক্ত হাতে চর বসে গেল রাহার গালে, সাথে সাথে পর্সা গালের 5 আঙ্গুলের ছাপ বসে গেল, যার জন্য রাহা মোটেও প্রস্তুত ছিল না। রাহা ছলছল চোখে সামনে তাকিয়ে বলে, রাজ ভাইয়া তুমি মারছো কেন? রাজ চোয়াল শক্ত করে বলে, আমার বাচ্চার মা হতে যাচ্ছিস মানে কি? আমি এই বাচ্চা চাই না। রাহার চোখের পানিতে টলমল করছে। এই বাচ্চা চাও না মানে? এই বাচ্চা আমার আর তোমার ভালোবাসার অংশ। ওকে চাও না কেন? আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো খুশি হওয়ার কথা। রাজ শক্ত গলায় বলে, দেখ এত কিছুর হিসাব নিকেশ আমার কাছে চাইবি না। আমি এই বাচ্চা চাই না মানে চাই না। রাহা কৌতূহল নিয়ে বলে, কেন চাও না? তুমি কি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ? আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি, আর এখন আমাদের সন্তান আসতে চলেছে, দেখবে সবাই মানবে। রাজ রাহার কথায় আরো রেগে বলে, শোন, তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলেই যে এখন সবাইকে জানাতে হবে এটা ভুলে যা। আমি জানানোর প্রয়োজন মনে করছি না। রাহা কেঁদে কেঁদে বলে, তুমি কি বলছো এগুলো? প্রয়োজন মনে করছো না মানে? তুমি তো আমায় ভালোবাসতে তাই বিয়ে করেছিলে, এখন কেন প্রয়োজন মনে করছো না? রাজ গম্ভীর গলায় বলে, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করেছিলাম। রাহা কান্না থামিয়ে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রাজ রাহার কাছে এসে বাঁকা হেসে বলে, মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল? আমার বোন বাড়ির সবাইকে বলেছিল, সেই দিন সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপর তোর ভাই কি করলো? সবার সামনে অস্বীকার করলো। সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেননি। রাহা ধপ করে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। রাজ ও রাহার সামনে হাঁটু ভর করে বসে বলে, শুনছিস আমি কি বলেছি? আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফেরিনি। তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে তোর সাথেও আমি তাই তাই করেছি। অবশ্যই বেশি বেশি করে ফেলেছি। এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি, ওকে এখন বাড়িতে নিয়ে আসবো। তোকে আর এখন আমার প্রয়োজন নেই। রাজের কথাগুলো শুনে রাহার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কাপা কণ্ঠে বলে উঠে, তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন? ভুল করেছে আমার ভাই। আর এই বাচ্চার কি হবে? বাচ্চাটা এখনো দুনিয়ায় এলো না। রাজ শক্ত গলায় বলে, বাচ্চায় দুনিয়া আসেনি যখন, তাহলে আর কোনোদিনে আসবে না। আমার প্রতিশোধ নেওয়া শেষ, তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল। রাহা ভয় পিছিয়ে গিয়ে বলল, তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে? রাজ রাহার চোয়াল চেপে ধরে বলে, এই শোন, তোর জ্ঞান শুনতে চাই না আমি। বাচ্চাটা দুনিয়াতে আসবে না মানে আসবে না। রাহা ব্যথায় কুকিয়ে উঠে বলে, তাহলে আমায় বিয়ে কেন করলে? আমায় তো খুব ভালোবেসেছিলে, বউ করেছিলে, দিনের পর দিন আমার উপরে স্বামীর অধিকার দেখিয়েছিলে, আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে, আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছো? চুপ, আর একটা কথাও বলবি না। তোকে বিয়ে করেছি এটা কোনো প্রমাণ আছে তোর কাছে? রাহা নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই মনে হলো তার দুনিয়া থমকে গেছে। রাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে বল, তোর কাছে প্রমাণ আছে? না, নেই। তাহলে ধরে নিয়ে আমাদের বিয়ে হয়নি, আর রইল বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এই বলে রাজ রাহাকে ছেড়ে দেয়। রাহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়া আসতে দাও। রাজ রাহার মুখোমুখি হয়ে বলে, দেখ, তোকে 15 দিন সময় দিচ্ছি। তুই কি করে বাচ্চা নষ্ট করবি তোর ব্যাপার। তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনো কিছু করিসনি, তাহলে কি করে বাচ্চাটা নষ্ট করতে হয় আমার থেকে ভালো কেউ জানবে না। রাহা রাজের দুগালে হাত রেখে করুণ সুরে বলে, তুমি এমনটা করতে বলো না। তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। তোমার বোনকেও পেয়ে গিয়েছ, তাহলে এখন আমাকে ছেড়ে যেও না। আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে। তুমি এই বাচ্চাটাকে দুনিয়া আসতে দাও। আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না। রাজ রাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এই বাচ্চা চাই না। সামনের মাসের 1 তারিখে বাড়িতে আসবো, এর মধ্যে বাচ্চাটা করিয়ে নিবি। রাহাকে আর একটা কথা বলারও সুযোগ দিল না রাজ। উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল। চলে যাওয়ার আগে রাহার মুখ পানে একবার তাকালো, যা রাহা দেখলো না। রাহা ফ্লোরে হাউমাউ করে কাঁদছে। কি করবে এখন সে? কাউকে বলতেও পারবে না এখন, কারণ রাজ তাকেও তার বাচ্চাকে অস্বীকার করছে। এখন বলেও লাভ হবে না। রাহা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। ভেঙে পড়লে হবে না, আর ভেঙে পড়ার মেয়ে রাহা নয়। কঠিন সময় ভেঙে পড়ার মতো শিক্ষা তার মা বাবা দেয়নি। পরিচয় আসা যাক। রাহা রাজের ছোট চাচার মেয়ে। রাজের বাবার নাম শাহরিয়ার রাশেদ চৌধুরী, মায়ের নাম সাইমা চৌধুরী। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাজ,
আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি। রাশেদ চৌধুরীর ছোট ভাই নাম শাহরিয়ার রুবেল চৌধুরী, তার স্ত্রীর নাম রুমানা চৌধুরী। তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়া চৌধুরী রাদি আর মেয়ের নাম রাহা চৌধুরী। সবার চোখের মনি রাহা। এই নিয়ে কয়দিন চলে গেল, রাহা ভেবেই পাচ্ছে না কি করবে। একদিকে রাজের অস্বীকার করা, আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে। এই নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়দিন ঘর থেকে বের হয়নি। সেই দিন বিকেলে রাহার বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলো। রাহার হাত পা কাঁপছে, কি করবে ভেবেই পাচ্ছে না। এই বাচ্চাটা একা একা কি করে মানুষ করবে। রাহা একটা রিস্ক নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। বাড়িতে গাড়ি ছিল কিন্তু নিয়ে আসেনি। হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে। রাহার মনের ভুল ভেবে তেমন একটা আমলে নিল না। রাহা হসপিটালের সামনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দিল। হসপিটালে ঢুকতে রাহার পা দুটো কাঁপছে, চোখ দিয়ে তো জল পড়ছেই। রাহা যেই হসপিটালের ভিতরে ঢুকবে ঠিক তখনই একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয়। রাহা পেছন ফিরে তাকায়। আপু, আপনার নাম রাহা? রাহা স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ আমার নাম রাহা। ছেলেটি বলে, আপু আমার বোন অসুস্থ তো, ওই যে গাড়িতে বসে আছে। আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী, আর আপনাকে ডেকে নিয়ে আসতে বলল। একটু আমার বোনের সাথে দেখা করবেন? রাহা সম্মতি জানিয়ে বলে, চলুন। রাহা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে গেল। গাড়িটা সম্পূর্ণ কালো, বাহির থেকে ভিতরে কাউকে স্পষ্টই বোঝা গেল না। ছেলেটা বলে, আপু আমার বোন ভিতরে আছে, গাড়ির দরজাটা খুলে কথা বলুন। রাহা গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে আরেকটা ছেলে হিসকে টান দিয়ে রাহাকে ভিতরে নিয়ে বসায়। রাহা ভয় পেয়ে বলে, আপনারা কারা, আমাকে ধরছেন কেন? আর এইখানে না বললেন আমার কোন বান্ধবী ডাকছে? আপনারা কি করতে চাইছেন বলুন তো? আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে, আপু সব বলছি, আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায়। রাহা কাগজটা সামনে নিতে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। ঘন্টাখানিক পরে রাহার জ্ঞান ফিরল। চোখ খুলেই নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পরক্ষণে বুঝে গেল সে তার নিজের রুমের বিছানায় শুয়ে আছে। রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরীর রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি এইখানে কি করে এলাম? আমি তো বাইরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বললেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুচকালো, তার কাছে সব গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোত্থেকে এলো, আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল? রুবেল চৌধুরী বললেন, আম্মু বাইরে ডাক্তার এসেছে, তোমাকে চেক আপ করতে চায়। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগন্যান্ট, আর বাড়ির সবাইও জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথায় চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বললেন, তবুও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা আমি এখন চেক আপ করবো না, আমার কিচ্ছু হয়নি, এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবারও ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুতেই পেরে উঠলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতে রাহাই বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। এরপরে সামনেই দেখলো তার ব্যাগটা। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো। ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহা ব্যাগ থেকে সব বিছানায় নামালো, সাথে একটা চিরকুটও পেল। সাথে সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে। রাহা, সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এইটা মেরে ফেললে পাপ হবে আপনার। এইটুকু লেখা আছে চিরকুটে। রাহা বেশ অবাক হলো, সে মা হতে চলেছে এটা তো কেউ জানে না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখলো এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে দুকড়ে কেঁদে উঠে। অচেনা একজন বলেছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। রাহা কি করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসলো রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বললেন, রাহা আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন, খাবারটা উপরে পাঠিয়ে দিত। রাহা বলে, না বড় আব্বু এখন ভালোই লাগছে তাই নিচে এসেছি। আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী নরম গলায় বললেন, তোমায় নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? এখন তুমি আমাদের চোখের মণি, তোমার কিছু হলে আমাদের কারোর চোখে ঘুম থাকে না। আর মিষ্টিও তো চলে গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে, মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নত করে রইল। পাশ থেকে রুমানা চৌধুরী বললেন, ভাই সব হয়েছে আমার ছেলের জন্য। রাশেদ চৌধুরী বললেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনেরই ভুলের জন্যই ওরা বাড়ি ছাড়া।
ভুল বুঝাবুঝি করে দুজনেই দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেই দিন ভালোবাসার কথা জানিয়েছিল সেই দিনই রাদিফ তার অস্বীকার করে। রাদিফ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদিফ জাপান থেকে পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেইখানে এখন রয়েছে। আর মিষ্টি তার পুপ্পির সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলেন মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেননি। সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খেয়ে নে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, তাহলেই দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাদিফের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্ট করে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদিফ কল দিয়েছিল। রাদিফ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না, শুধু রাহার সাথে যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিলে বাচ্চাটার কথা জানাবে। রাহা কল দিল রাদিফকে। রাদিফ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। রাহা নিচু সুরে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্ত বোধ করলো। বা ভাইয়া আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না? রাদিফ হেসে বলে, তুই বল। আর কখনো দেখেছিস আমি তোর উপরে রাগ করেছি? না, তাহলে এই ভাইকে বল। রাহা নিচু সুরে বলে, ভাইয়া আমি আর রাজ দুজন দুজনকে ভালোবাসি, এমনকি লুকিয়েও বিয়ে করেছি। এই শুনে রাদীপ মুস্কি এসে বলে, কি বলছিস তুই রাজকে বিয়ে করেছিস? এ তো ভালো কথা। তবে আমি অনেকদিন আগে রাজের সাথে কথা বলেছিলাম, বললো তোকে নাকি ভালোবাসে, আর তোর বাড়িতেও জানিয়েছে। আর তোরা বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া জানাইনি। এই শুনে রাদীপ বলে, জানাসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে উঠে বলে, ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদীপ কিছুক্ষণ থমকে গেল। জিজ্ঞাসা সুরে বলে, কিসের প্রতিশোধ? তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলেই সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। বা ভাইয়া এখন রাজের সন্তান আমার গর্বে। আমি ওকে বলেছিলাম বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করেছে। এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এই শুনে রাদীফের মেজাজ তিরঙ্গে উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করছে, আর এইটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছিলাম কেউ জানতে চেয়েছিল? না জেনে তোর সাথে এমন করেছে, আমি ওকে ছাড়বো না। রাহা নাক টেনে বলে, ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলোয় দেখাতে চাই। রাদীপ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ আনলো। বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কাঁদা বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করেছে, তুই বাচ্চাটা নষ্ট করিস না, এতে পাপ হবে। রাহা অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া আমি একা এই বাচ্চাকে মানুষ করব কি করে? রাজ এখন আমায় অস্বীকার করছে। আমি এখন বাবা বড় আব্বুকে কাউকে বলতেই পারছি না। আর এই বাচ্চা দুনিয়াতে এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদীপ কিছুক্ষণ নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি ওইটা পরে দেখবি। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না? আমার বোন তো স্ট্রং, আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরই রাহা আজকের ঘটনাটা রাদীপকে বলল। সব শুনে রাদীপ শক্ত গলায় বলে, তুই একদম বাড়ির বাইরে যাবি না। আর শোন বোন আমার, কাঁদিস না তুই, আমি আসবো, রাজের মুখোমুখি হব, হয় মরবো না হয় মারবো। রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদীপ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজও রাদীপের উপর রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদীপেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতোই ভুল করবে না, প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করলো সেই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে কি করবে এটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুছে বলে, না ভাইয়া তুমি এসো না, আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজ বাড়িতে নেই, চট্টগ্রামে গিয়েছে, ফিরবে 1 তারিখে। এর মধ্যে কিছু একটা করতে হবে, না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমাকে। লাগবে না আমার রাজকে, আমি আমার বাচ্চাকে একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই, কিন্তু ভাইয়া আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো? রাদীপ কিছুক্ষণ ভেবে বলে, তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি, শুধু আমার কাছে চলে আয় তুই। এরপরে রাজসহ রাজের 14 গোষ্ঠীর উপর প্রতিশোধ নিব। এই বলে রাদীপ কঠিন গলায় বলে, রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করলো। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে। ভাইয়ের কথা মতোই বিদেশে চলে যাবে, কিন্তু হাতে মাত্র কয়টা দিন আছে, এর মধ্যেই কি করে যাবে? রাহা বলে, তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব?
আমার ভিসা নেই। রাদীপ পরক্ষণে বলে, রাহা তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস? রাহা নিচু গলায় বলে, না সাইমনকে ভুলে যায়নি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদীপ বলে, সাইমন এখন বাংলাদেশে রয়েছে, এখন ওকে বলতে হবে, তাছাড়া আর কোনো বিশ্বাস তো কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তুই এত চিন্তা করিস না, তুই তোর পাসপোর্ট আর কাগজপত্র রেডি করে রাখিস, কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে, তুই ওকে ওই কাগজগুলো দিবি, এরপরে আমি দেখছি কি করে ভিসার ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি ভিসার ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে? রাদীপ জোর গলায় বলে, পারবো, যত টাকাই লাগুক তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না, আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতেই পারি, এরপর রাজকে আমি দেখে নেব, ওর প্রতিশোধ নেওয়া আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করেছে, ওকে আমি ছাড়বো না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া এতে আমার বাচ্চাটা ঠিক থাকবে তো? তুই চিন্তা করিস না, এই কয়টা দিনই একটু সেফ হয়ে থাকবি, কোথাও বের হবি না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস, তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদীপ রাহার সাথে কথা বলে ফোন পাশে রেখে বসলো। রাজের ওপর এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদীপ নিজে থেকে কিছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল, কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণে আজ রাদীপের বোনের প্রতি হওয়া অন্যায় দেখেও কিছু বলতে পারছে না। রাদীপ সাথে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদীপের সাথেই থাকে, কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদীপ সাইমনের সাথে আলোচনা করলো কি করে ভিসায় জোগাড় করা যায়। সাইমন সবশেষে রাদীপকে বলে, বন্ধু তুই চিন্তা করিস না, এখন স্টুডেন্ট ভিসায় তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে, তবে টাকা লাগবে যেহেতু কয়টা দিনের মধ্যে চাচ্ছিস। রাদীপ বলে, বন্ধু যত টাকা লাগে লাগুক, এই 10 দিনের মধ্যেই তোকে সবটা জোগাড় করতে হবে। আমার বোন একটু সমস্যায় আছে, তাই তোকে ইমার্জেন্সি করতে বলেছি, আর দেশে বিশ্বাস তো কেউ নেই তুই ছাড়া, তোকে কাজটা করে দিতে হবে। বন্ধু তুই চিন্তা করিস না, তুই তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস, সেই ক্ষেত্রে আমি কিছু করতেই পারিনি। এখন আমি তোর বোনের বিষয়টা জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। রাদীপের বন্ধু সাইমন সকালে রাহার বাড়ির সামনে আসে। রাহা তার সব দরকারি ডকুমেন্টসগুলো সাইমনকে দিয়ে বলে, এই কয়দিনই রাহা আর বাড়ি থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে, আর ইচ্ছে করে রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগও করতেও চায় না। আজ মাসের 30 তারিখ বিকেল বেলায় রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরে রাজ বাড়িতে চলে আসবে, যদি এসে জানতে চায় বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কি জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহার ফোনটা বেজে ওঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে। রাহা চোখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশ থেকে রাদীপ বলে, রাহা তোর ভিসায় টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলে, ভাইয়া সব রেডি হয়ে গিয়েছে? রেডি করে ফেলেছে সাইমন, কালকে রাত 3টায় ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে, এছাড়া আর কোনো ফ্লাইটের টিকিট বুক করতে পারিনি, তোকে রাতের ফ্লাইটে আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে এই অনেক। রাদীপ বলে, শোন তুই এখন কিছু জিনিস গুছিয়ে ফেল, আর রাত 1টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে, তুই সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে, আর কোনো প্রমাণ বা কিছুই রেখে আসবি না, ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি, আর শুধু রাজের জন্য একটা ছোট্ট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখবো ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদীপের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেদারে ব্যাগটা বের করলো। এরপরে কারবার থেকে প্রয়োজনীয় জামা কাপড় লেদারে ভরে নিল, এর সাথে আরো নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো রাখলো, যা না নিলে চলে না তাই নিল। রাত 10টা রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগে বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার বাবা আর মায়ের রুমে ঢুকলো। রুবেল চৌধুরী বা রোমানা চৌধুরী বসেছিলেন রুমেই। রুবেল চৌধুরী মেয়েকে দেখে বললেন, রাহা কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহা এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীর পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসলো, কোনো কথাই বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু। কি হয়েছে বলো, শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিক আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে যে? আব্বু ঘুম আসছিল না, মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রোমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বললেন, তোর কি হয়েছে রে?
তোকে কয়টা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না, কোনো কিছু নিয়ে চিন্তা করিস নাকি? রাহা হাসার চেষ্টা করে বলে, না আম্মু। এর কিছুক্ষণ পরই রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি যদি কোনো বড় ভুল করি তাহলে কি তুমি আমায় আদর করবে, এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আমি আর তোর আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তোকে আগলে রাখবো, আদরে রাখবো, আর তুই কোনো ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবি, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবি। রুবেল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জানো তোমার ভাইয়ের জন্য এখনো আমাদের কষ্ট হয়, কি একটা ভুলের জন্য নিজেই নিজেকে আমাদের থেকে দূরে রেখেছে। ফোনে কথা বলে খুব কম, এতে আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরীকে বললেন, তুমিও না মেয়েটা ভাইয়ের কথা শুনলে মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছে ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বলে, থাক মা কাঁদিস না, দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার মা বাবার মুখ পানে তাকালো। হয়তো এই দেখাই শেষ দেখা, আবারও দেখা হবে না অনেকদিন, হয়তো বা এই জন্মেও। রাহা চলে যেতে যেতে মনে মনে বলল, আব্বু আম্মু আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমাকেও তো এই সন্তানটা বাঁচাতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছে তোমাদের জানাবো, এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থাকো। রাহা এই বলতে বলতে কাঁদতে কাঁদতে রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রিডিং টেবিলে গিয়ে রাদিফের দেওয়া টেক্সটটা একটা ছোট সিরকুট লেখে সেইটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এরপর রাজের রুমে এসে রাজের বালিশের নিচে আলগোছে চিরকুটটা রেখে রুম থেকে বের হয়ে চলে এলো নিচের রুমে। রাত তখন 1:30, এখন কেউ জেগে নেই। রাহা আলগোছে রুম থেকে বেরোলো। এরপরই চলে গেল বাড়ির বাহিরে। গেটের সামনে দুজন দারোয়ান বসা ছিল বলেই বাড়ির পেছন দিক দিয়ে বের হলো। সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাঁপ ছাড়লো। সাইমন রাহার হাত থেকে লেদারটা নিয়ে গাড়িতে তুলে রাখলো। তুমি গাড়িতে উঠে বসো। রাহা যে ব্যাক সিটের দরজা খুলতে যাবে ঠিক তখনই সাইমন বলে, রাহা সামনে বসো। রাহা সম্মতি জানিয়ে সামনের সিটে বসলো। এরপর সাইমন গাড়িতে উঠে বসলো। এর মাঝে কয়েকবার রাদিফ ফোন দিয়েছিল, দুজনেই রাদিফের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়ি থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলে, রাহা এই যে তোমার পাসপোর্ট, ভিসা আর টিকিট, তুমি কিন্তু স্টুডেন্ট বিষয়ে যাচ্ছ, আর সবকিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তা মুখে আসছে না। সাইমন এভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে পৌঁছে দাঁড়াতে পারতো না। রাহা চোখে জল নিয়ে বলে, ভাইয়া আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে, আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম, দেখে শুনে যেও, আর ওইখানে রাদীপ তোমরা অপেক্ষায় থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসায় টিকিট দেখে ভিতরে চলে গেল। সাইমন দাঁড়িয়ে রইল। যতদূর পর্যন্ত রাহাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ালো। সকাল 11টা বাজতে সবার চোখ পড়ল রাহা এখনো রুম থেকে বের হয়নি, এমনকি কারো সামনেও আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়িতে রয়েছে শুধু সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও রাহাকে পেল না। রাহার রুমে এসেও পেল না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘন্টাখানিক অপেক্ষা করার পর যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সাইমা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বললেন তারা রাহাকে দেখেছে কিনা, কিন্তু তারা দেখেননি। এই শুনে সাইমা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপর বাড়ির ভিতরে এলেন রুমানা চৌধুরীর কাছে। রুমানা চৌধুরী কাঁদতে চলছেন। এর আধা ঘন্টা পরে রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বললেন, রাহার কোনো খোঁজ পেয়েছ? রুমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, না আমি ওর কোনো খোঁজ পাইনি, পুরো বাড়ি খুঁজেছি, বাইরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবীকেও কল দিয়েছি, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বলেন, জল জ্বলান্ত একটা মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, এটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখলেই না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিও পাঠিয়ে দিলেন। এরপরে তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বিকেলবেলায় রাজ বাড়ির উদ্দেশ্যে ফিরেছে, সাথে তার বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসে বলে, ভাইয়া তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে, রাহা খুব খুশি হবে। এই কয়টা দিন হয়তো মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। রাজ শুকনো মুখে বলে, পেয়েছে হয়তো, আর ও যা জেদি, আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে, না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না। মিষ্টি চিন্তিত সুরে বলে, কিন্তু ভাইয়া তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল, তাহলে ও কি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেই দিন আমার বন্ধুরা ওকে মিথ্যা বলে বুলিয়ে বালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছে। এরপরে আর ও বাড়ি থেকে বের হয়নি। আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছিলাম,
আর ওর প্রাণ গেলেও এই বাচ্চাটা নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্টে রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছিলাম ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে, আর এইটাই হয়তো রাদীপ জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণাটা কতখানি। তবে আজকে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। রাহা দেখবি অনেক খুশি হবে, আর বাড়ির সবাইও খুশি না হয়ে পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতর ঢুকতেই বুঝলো বাড়িটা কেমন থ মেরে আছে। রাজ এগিয়ে যেতে সাইমা চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, রাজ তোকে কতবার কল করেছিলাম, তুই কল ধরছিস না কেন? রাজ স্বাভাবিকভাবে বলে, আম্মু ফোনটা সকাল থেকে চার্জ করতে পারি নাই, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাহাকে ডাকলো। রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা, দেখ আমি ফিরে এসেছি। রাহা পাশ থেকে রুমানা চৌধুরীর টুকুরে কেঁদে উঠে বললেন, রাহাকে আর ডাকলেও ও আসবে না। রাজ কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না, ও কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙ্গা গলায় বললেন, রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটা কোথায় গিয়েছে কিছুই বলে যায়নি।